বৌমা আমাকে খেতে দেবে? পুত্রবধূ রেগে দাঁড়িয়ে পড়ল। এমন একটা ভাব করছেন যেন 10-15 দিন আপনাকে খেতেই দেয়নি। এই সময় এসে এই কথাটা না বললে কি হতো না, নাকি অন্য কিছু বোঝাতে চান? বৌমা তুমি রাগ করছো কেন? আসলে আমি এমন সময় চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে তার বিয়ান বলল, বিয়াই সাহেব বসুন, আপনি আমার চেয়ারে বসুন। আপনি আগে সব খেয়ে নিন। আমার খাওয়া হয়তো আপনার সহ্য হচ্ছে না, না হলে আপনি এখন এসে এই কথাটা বলতেন না। আপনি আমাদের বাড়ির মেহমান, আপনাকে তুলে আমি কিভাবে খেতে বসবো? আপনি দয়া করে খেতে বসুন। আমার মা তো সুন্দর মতো খেতে বসেছিল, কিন্তু আপনি এসে ডিস্টার্ব না করলেই হতো না। সেলিম সাহেব চোখের জল মুছে বলল, আচ্ছা ঠিক আছে বৌমা, আমি চলে যাচ্ছি, তোমরা আগে খেয়ে নাও। আসলে আমার খুব খিদে পেয়েছিল, তাই বলছিলাম আগে আমাকে খেতে দেবে কিনা। তাছাড়া সকালের ওষুধটাও খেতে ভুলে গেছি। বয়স হয়েছে তো ভেবেছিলাম এখন তাড়াতাড়ি খেয়ে ওষুধটা খেয়ে ফেলবো। কিছু মনে করো না বৌমা, আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আপনাদের ছোটলোকিপানা দেখলে গা পিত্তি জ্বলে যায়। আচ্ছা আমি ভেতরে চলে যাচ্ছি বলে চলে গেলেন। মা তুমি বসো তো। সেলিম সাহেব বৌমার কথায় কষ্ট পেলেন কিছুটা। আসলে রাতেও ওনাকে খেতে দেওয়া হয়নি, অনেক বেশি ক্ষুধা লেগেছিল তার, তাই বেচারা মুখ ফুটে বলে ফেলেছিল খেতে দেওয়ার কথা। ঘটনা যে এমন মন নিবে তিনি আসলে বুঝতেই পারেননি। এমন সময় তার ঘরে এসে একটা খাবারের প্লেট হাতে অরিন বলল, এই যে আপনার ভাত নিয়ে এসেছি, ধরুন। সেলিম সাহেব দাঁড়িয়ে প্লেটটা হাতে নিয়ে দেখলো তাতে সাদা ভাত আর কিছু পেঁয়াজ আছে। আসলে আমার মা অনেকদিন পরে এসেছে, তাই ভালো কিছু রান্না করেছিলাম। তবে রান্না ভালো হয়েছে বলে সবাই একটু বেশি খেয়ে ফেলেছি, তাই আসলে তরকারি শেষ হয়ে গেছে। আপনি এগুলো দিয়ে খেয়ে ফেলুন। আচ্ছা ঠিক আছে বৌমা, কোনো সমস্যা নেই। সন্ধ্যাবেলায় কিন্তু বাসায় একটা পার্টি আছে, এই নিন এগুলো বাজার থেকে নিয়ে আসবেন। আর এই হচ্ছে টাকা, খাওয়া শেষ করে অবশ্যই তাড়াতাড়ি নিয়ে আসবেন। আর সন্ধ্যাবেলা কিন্তু আপনাকে একটু কাজ করতে হবে। বলো কি কাজ করতে হবে? বেশি কিছু না, একটু সবাইকে খাবার দাবার তুলে দেবেন আর কি। এ আর এমন কি কথা, কোনো সমস্যা নেই। অরিন চলে গেল। সেলিম সাহেব প্রচন্ড ক্ষুধায় থাকতে না পেরে খেতে বসলেন। সন্ধ্যাবেলায় পার্টি হচ্ছে, অরিনের বন্ধু বান্ধব সবাই নাচ গানে ব্যস্ত। সোফায় বসে তাদের সাথে তাল দিয়ে হাততালি দিচ্ছে অরিনের মা রিনা বেগম। আর সেলিম সাহেব সবাইকে মদ সার্ভ করছেন। এমন সময় অরিনের মোবাইলে তার স্বামী সাব্বিরের কল আসলো। এই দাঁড়াও দাঁড়াও, তাড়াতাড়ি গান বন্ধ করো। তার এক বন্ধু তাড়াতাড়ি গান বন্ধ করে বলল, কি হয়েছে রে, এমন করছিস কেন? আরে তাড়াতাড়ি গান বন্ধ কর, আমার স্বামী আমাকে ফোন দিয়েছে। ছেলেটা তার মোবাইল থেকে গানটা বন্ধ করে দিল। কেউ কথা বলবে না, আমি আগে ফোনে কথা বলি, তারপর সবাই কথা বলবে। তার মা ইশারা করলো লাউড স্পিকার দিতে। অরিন লাউড স্পিকার দিয়ে বলল, হ্যালো কি করছো তুমি? এতক্ষণ পর আমার কথা মনে পড়লো? না না, কাজের চাপে একটু ব্যস্ত ছিলাম, তোমাকে আমার সবসময় মনে থাকে। আচ্ছা বাবার নম্বরে কল দিচ্ছি 2 দিন ধরে, মোবাইলটা বন্ধ কেন? অরিন একটু চিন্তায় পড়ে গেল, কি বলবে। তার মা মোবাইলটা ছিনিয়ে নিয়ে বলল, হ্যালো জামাই, আমার মেয়ে রান্নাঘরে চলে গেল, ভাত বসিয়ে এসেছিল তো ভুলে গেছে বেচারি। ও আচ্ছা ঠিক আছে মা, আপনি কেমন আছেন? আপনার শরীর কেমন? এই তো ভালো বাবা। তুমি কি কিছু জানতে চাচ্ছিলে? আসলে 2 দিন ধরে আমার বাবার নাম্বারে কল দিচ্ছি, মোবাইলটা বন্ধ। ও এই কথা। আসলে বেচারা বুড়ো মানুষ, বয়স হয়েছে, উনি নাকি বাজার করতে যাওয়ার সময় মোবাইলটা কোথায় হারিয়ে ফেলেছেন। ও আচ্ছা হারিয়ে ফেলেছেন, বুঝতে পেরেছি। ঠিক আছে মা, পরে কথা বলবো। মোবাইলটা রাখতেই অরিন তার মাকে ঘরের অন্যদিকে নিয়ে গিয়ে বলল, এখন কি হবে মা? সাব্বির তো গতবার এসে বাবাকে মোবাইলটা দিয়ে গিয়েছিল যেন ভিডিও কল দিতে পারে। তোমার কথায় তো আমি সেটা বিক্রি করে দিয়ে টাকাটা ক্যাশ করে ফেলেছি। আরে বাবা এত ভয় পাচ্ছিস কেন? এমন ভাব করছিস যেন ধরা পড়ে গেছিস এখনই। জামাই বাবাজিকে তো আমি বললাম তোর শ্বশুর হারিয়ে ফেলেছে, এখন তাকে বুঝিয়ে দিলেই হয়। এমন সময় সেদিক দিয়ে রান্নাঘরে যাচ্ছিল সেলিম সাহেব। রিনা বেগম তাকে টেনে ধরে বললেন, এই যে আপনার ছেলে আপনার সাথে কথা বলতে চাচ্ছে, হয়তো রাতে আবারও ফোন দিবে। আপনি যদি মোবাইলের কথা আর এসবের কথা ভুলেও আপনার ছেলেকে বলেন তাহলে কিন্তু মুশকিল হবে। আমার মেয়ে আপনার ছেলেকে ডিভোর্স দিয়ে চলে যাবে, আপনার ছেলের সংসারটা ভেঙে যাবে, আর আপনার ছেলে বিদেশ থেকে আসতে অনেক সময় লাগবে। তার আগেই আপনাকে এখানে বিষ খাইয়ে মেরে ফেলবো। কথাগুলো শুনে সেলিম সাহেব বললেন, আপনি কি বলছেন এসব? আমি কেন আমার ছেলের সংসার ভাঙতে দেব? আমার যত কষ্টই হোক না কেন আমি আমার ছেলেকে কিছুই বলবো না। অরিন খুশি হয়ে বলল, এই তো গুড বয়। তারপর মামে হাসতে হাসতে চলে গেল। পরদিন সেলিম সাহেব ফ্লোর মুছছিল। এমন সময় দরজা খুলে ঘরে এলো সাব্বির। ছেলেকে দেখে অবাক হয়ে তিনি বললেন, বাবা তুই এসেছিস? তুই আসবি আমি তো জানতাম না। তোকে এত বছর পর দেখে আমার খুব ভালো লাগছে রে বাবা। বাবার চোখের জল মুছে দিয়ে সাব্বির বলল, আমার তোমাকে দেখে ভালো লাগছে না, কারণ তোমাকে এই অবস্থায় দেখতে হবে সেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। কেন কি হয়েছে? আমি তো অনেক ভালো আছি। তাহলে তোমার হাতে এটা কেন? তিনি হেসে বললেন, আরে এটা তো আমি নিজের থেকে করছি। সারাদিন বসে বসে কি ভালো লাগে বল? একটু টুকটাক কাজ না করলে কেমন যেন গাটা ভার ভার লাগে। বৌমা তো আমাকে কোনো কাজই করতে দেয় না। চুপ করো বাবা, আর কত মিথ্যা কথা বলবে? অরিনকে বাঁচানোর জন্য তুমি আর মিথ্যা কথা বলবে না, দয়া করো। সেলিম সাহেব মাথা নিচু করে রাখলেন। সাব্বির বলল, ভেতরে চলো, আজকে সবকিছু শেষ করব। তারপর বাবার হাত ধরে তাকে নিয়ে ড্রয়িং রুমে চলে গেল। ভেতরে গিয়ে সাব্বির অরিনকে ডাকতে লাগলো। সে এসে আমাকে বলল, কি ব্যাপার সাব্বির, তুমি এসেছো? আমাকে একবারও বললে না যে? ও আচ্ছা বুঝতে পেরেছি, তুমি আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছো।
চেয়েছো। তার মা এসে বলল, এ কি জামাই বাবাজি, তোমাকে এতদিন পর দেখে খুব ভালো লাগছে, কিন্তু আপনাকে এখানে দেখে আমার মোটেও ভালো লাগছে না। মানেটা হচ্ছে দিনরাত মেয়ের বাসায় পড়ে থেকে মেয়েকে কুমন্ত্রণা না দিয়ে দু একটা ভালো কথাও তো বলতে পারেন। এসব তুমি কি বলছো বাবা? সাব্বির প্রমাণ ছাড়া কোনো কথা বলে না। তারপর মোবাইল বের করে একটা ভিডিও দেখালো। সেলিম সাহেব দেখলেন তাতে দেখা যাচ্ছে অরিনের মা তাকে বিভিন্ন কুপরামর্শ দিচ্ছে। অরিন ভয় পেয়ে বলল, এই ভিডিও তোমার কাছে কিভাবে গেল? শুনবে তাহলে? শোনো। গত মাসে আমার বন্ধু রিয়ান বিদেশ থেকে দেশে ফিরেছিল ওর বোনের বিয়ে দিতে, তাই আমি আমাদের বাসায় পাঠিয়েছিলাম কিছু জিনিসপত্র আর বাবার জন্য একটা শাল আত্মসবি দিয়ে। কিন্তু দরজা খুলে ঘরে ঢুকতেই চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে রিয়ান চমকে গেল। তারপর সে দেখতে পেল ঘরের ভেতরে তোমার মা তোমাকে এসব কুবুদ্ধি দিচ্ছে। এখন থেকে বাসার সব কাজকর্ম তো শ্বশুরকে দিয়ে করাবি। পাগল নাকি তুই? কাজের লোক রেখে মাসে 10,000 টাকা করে লস দিবি? মা, তুমি আসলেই গ্রেট, দারুণ একটা আইডিয়া দিয়েছ। আর 10,000 টাকা কিন্তু জামাইয়ের থেকে নিয়ে নিবি, আর তোর শ্বশুরকে দিয়ে যত কাজ আছে সব করিয়ে নিবি। টাকাটা তুই অন্য কাজে খরচ করবি। তোর শ্বশুরের মোবাইলটাও নিয়ে নিবি, সেটা বিক্রি করে দিয়ে টাকা ক্যাশ করে ফেল। জামাই জিজ্ঞেস করলে বলবি হারিয়ে ফেলেছে। বুড়ো মানুষ। তারপর লুকিয়ে সে সব ভিডিও করলো, আর ফিরে যাওয়ার সময় খেয়াল করলো আমার বাবা ঘর ঝাড়ু দিচ্ছে। এই দৃশ্য দেখে আর তোমাদের কথা শুনে রিয়ানের বুঝতে বাকি রইল না আমার বাবার সাথে তোমরা কিভাবে আচরণ করছো। তাই রিয়ান তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে গেল, তোমাদের কাউকে কিচ্ছু বুঝতে না দিয়ে। বাইরে এসে রিয়ান আমাকে ফোন করে বলল, সাব্বির, তোর বাবার সাথে অনেক বড় অন্যায় হচ্ছে, তোর বাবাকে অত্যাচার করা হচ্ছে, তুই তাড়াতাড়ি দেশে ফিরে আয়। কি বলছিস? কেন, কি হয়েছে? কি দেখেছিস তুই? তারপরে রিয়ান আমাকে সবকিছু খুলে বলার পর আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, আমার ভালোবাসার মানুষ আমার জন্মদাতা বাবার সাথে এমন কাজ করতে পারে। ঠিক আছে রিয়াল, তুই এখন কাউকে কিছু বুঝতে দিস না। আমি যত দ্রুত সম্ভব দেশে ফিরে আসছি, তারপর আমি একটা ব্যবস্থা নিব। কাজের চাপে গত মাসে আসতে পারিনি, কিন্তু বাবা বিশ্বাস করো, তোমার জন্য আমার বুকটা ফেটে যাচ্ছিল, তাই যত তাড়াতাড়ি পেরেছি চলে এসেছি। আর এই কাল নাগিনি, তুই আমার বাবাকে যেভাবে কষ্ট দিয়েছিস, তোর সাথে ঘর সংসার করা আমার পক্ষে সম্ভব না। তোকে আমি অতি দ্রুত ডিভোর্স দিব। তোর সব মালামালগুলি এক্ষুনি বাহিরে নিয়ে যাবি, না হলে কিন্তু মুশকিল হবে। রিনা বেগম বলল, বাবা, তুমি অন্য মানুষের কথায় নিজের স্ত্রীকে অবিশ্বাস করছো। চুপ করুন, মুরব্বী হিসাবে এখনো সম্মান করছি, না হলে চুলের মুঠি ধরে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিতাম। না হলে কিন্তু আমি সাব্বির তাদেরকে মারার জন্য কিছু খুঁজতেই তারা দুজনেই ভয়ে পালিয়ে গেল। বাবা, তুমি আমার স্ত্রী আর আমার শাশুড়ির কথায় কষ্ট পেয়েছো তাই না? কথাটা বলে সাব্বির বাবার চোখের জল মুছে দিল। আর বাবা বলল, না রে বাবা, আমি কোনো কষ্ট পাইনি, বরং আজকে আমার খুব গর্ব হচ্ছে তোর মতো একটা ছেলে আমি জন্ম দিয়েছি বলে।